আমি জানি যে এমন অনেক বন্ধুরা আছেন যারা প্রি সিজনের প্রত্যেকটা খেলা এবং রেজাল্টকে খুব ভালোভাবে অবজার্ভ করেন এবং পরপর দুটো ম্যাচে প্রি সিজনে চেলসি হারলো বলে স্বাভাবিকভাবেই একটা গেল গেল রব উঠে যাওয়াটা হয়তো এক্সপেক্টেডই, কারণ আমরা এত খারাপ সময় বিগত কয়েক বছরে দেখেছি ক্লাবে। তাতে ওই একটা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে যে কথাটা আছে, এই ধরনের রেজাল্টগুলো হয়তো সেই ভাবনাতেই একটু হাওয়া দিয়ে দেয়। তবে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলছি, এত এত বছর ধরে প্রি সিজন দেখার পর, যে প্রি সিজন জিনিসটা বেসিক্যালি একটা স্ক্যাম। এখানে অতিরিক্ত ভালো খেলা দেখে যেমন উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই, তেমনি অতিরিক্ত নেগেটিভ খেলা দেখে একদম আশাহত হয়ে পড়ারও কিছু নেই। এই ম্যাচগুলো বেসিক্যালি গোটা স্কোয়াডটার যতজন প্লেয়ার রয়েছেন যারা পার্টিসিপেট করতে পারছেন, তারা যাতে কিছু মিনিটস তাদের পায়ের মধ্যে নিয়ে আসতে পারেন সিজনের শুরুর আগে, তারা একটা রিদমে আসতে পারেন, ম্যাচ প্র্যাকটিসটা পান, এর বাইরে প্রি সিজনের বেসিক্যালি আর কোনো ভ্যালু নেই। আমরা আলোচনা করব, তবু আজকের এই জুভেন্টাসের সঙ্গে খেলাটা আমি পুরো 90 মিনিট দেখলাম। টাইমিং গুলো এমন হচ্ছে যে কাজ বাঁচিয়ে খেলা দেখাটা সত্যিই দুষ্কর হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে আমি ফাঁকা সময় পেয়েছিলাম এবং পুরো খেলাটা দেখলাম, তাই সেটা নিয়েই কিছুটা আমি অ্যানালিসিস করব। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো সর্বপ্রথম যে জিনিসটা বলার, যে আমি আরো কেন বেশি করে বলছি যে এই ধরনের রেজাল্টে মাথা খারাপ করার কিছু নেই। যদি আমাদের ট্র্যাডিশনাল ফার্স্ট টিম আজকে খেলতো, যাদেরকে নিয়ে আমরা প্রিমিয়ার লিগে শুরু করতে চাই, বা ওভারঅল অ্যাট দ্য কোর্স অফ দ্য সিজন সব থেকে ইম্পর্টেন্ট খেলাগুলোয় ট্র্যাডিশনালি যেটাকে আমরা ফার্স্ট টিম বলে ধরবো, তাদের মধ্যে আজকে বেসিক্যালি মাত্র 4জন এমন প্লেয়ার ছিলেন যারা আজকের ম্যাচটা শুরু করেছিলেন। গোলে একটা রবার্ট স্যানচেজ, যদিও তিনিও ক্লাবে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে কোনো গ্যারেন্টি নেই। আপাতত তিনি নাম্বার ওয়ান গোলকিপার, তাই সেটা ধরে নিয়েই বলছি। গোলে রবার্ট স্যানচেজ, রাইট ব্যাকে মার্কো প্যালেস্ট্রা, মাঝমাঠে মইজেস কাইসেডো যিনি আজকে অধিনায়কত্ব করলেন, এবং ফরওয়ার্ড লাইনে একটা জোয়াও পেড্রো। এবং এই 4জনের বাইরে বাকি প্রত্যেকটা প্লেয়ারই আইদার হয়তো সমগ্র সিজনে স্কোয়াড প্লেয়ার হয়ে থাকবেন, অর্থাৎ বেঞ্চ থেকে নামবেন, আর তা না হলে হয়তো এনাদেরকে লোনেও পাঠানো হতে পারে, আবার ছেড়েও দেওয়া হতে পারে। তো সেই ম্যাচের ফলাফল নিয়ে আমি কতটুকু জাজমেন্টাল হব, এটা কি সত্যি আদৌ জাজমেন্টাল হওয়ার মতো একটা খেলা? স্পেশালি আমরা যে মাঠটায় খেলছিলাম, আমি এটা কোনো অজুহাত হিসাবে বলছি না, কিন্তু বিগত কয়েক বছরে আমরা এই জিনিসগুলো দেখেছি যে যখনই প্রি সিজন খেলতে এরকম কোনো জায়গায় যাওয়া হয়েছে এশিয়াতে বা আমেরিকাতে, যেখানে মাঠের অবস্থাটা রীতিমতো খাটালের মতো। আজকে মাঠটার দিকে আপনারা তাকিয়ে দেখবেন, এতগুলো ন্যাড়া প্যাচেস ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে ওইখানে প্লেয়ারদের মানে ফাট করে ট্যাকেল ফ্যাকেল হয়ে বা পা ঘুরে গেলে আবার একটা সেই ক্রিস্টোফার এনকুঙ্কু পরিস্থিতি না হয়। এনকুঙ্কু যখন 3 বছর আগে চেলসিতে নতুন সাইনিং হিসেবে এসেছিলেন মরিসিও পচেত্তিনোর আন্ডারে, সেই সময় এরকমই একটা প্রি সিজন ম্যাচ খেলতে গিয়ে এরকমই একটা জঘন্য মাঠে তিনি ইনজোর্ড হন। তার বাদে কিন্তু তিনি জিন্দেগিতে কোনোদিন নিজের চেলসি ক্যারিয়ারটাকে আর ট্র্যাকে নিয়ে আসতে পারেননি। তো সেরকম ভাবে এই ধরনের খেলাগুলো দেখলে আমার তো এইটাই ভয় লাগে যে ভাই, গা বাঁচিয়ে প্রত্যেকটা প্লেয়ার সুস্থ হয়ে বাড়ি ফিরলে হয়। তো সেখানে দাঁড়িয়ে পারফরমেন্সের দিক দিয়ে যে আমরা একদম শ্যাম্পেন ফুটবল খেলবো সেটা আমি এক্সপেক্ট করিও নি। তবে খেলার মধ্যে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আমি নোটিস করলাম, এখানে আমাকে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়েই কথা বলতে হবে। আমার কাছে আজকের ম্যাচে সব থেকে দুটো ব্রাইট পয়েন্টের জায়গা হচ্ছে মার্কো প্যালেস্ট্রা এবং জিওভানি কুয়েন্দা। প্যালেস্ট্রা স্পেশালি ডান দিক দিয়ে তার অ্যাটাকিং পার্সপেক্টিভটা যেভাবে আজকে আবারও প্রমাণ করলেন, যেভাবে তিনি ডিফেন্ডারদেরকে ওয়ান অন ওয়ান নিয়ে আর কি নিজে ক্রসগুলো রাখার চেষ্টা করছিলেন, বক্সে কাট ইন করে ঢোকার চেষ্টা করছিলেন, তার মধ্যে একটা ইচ্ছে দেখলাম যে গোলে শট টট মারবেন, যে কারণে তাকে মার্কোস আলোনসোর সঙ্গে অনেকটা কম্পেয়ার করা হচ্ছে, যে তারও ওরকম ভাবে আর কি উইংব্যাক হিসাবে বা গোলে গিয়ে আর কি শট নেওয়ার একটা ন্যাক আছে, ঠিক যেমন আলোনসোরও ছিল। চেলসির হয়ে প্রচুর ইম্পর্টেন্ট গোল তিনি করেছেন। আমার কোথাও একটা দেখে কিন্তু মনে হলো যে প্যালেস্টার মধ্যে ডেফিনেটলি সেই অ্যাবিলিটিটা রয়েছে, যে তিনি নিজের স্পেস এবং অ্যাটাকিং স্কিল সেটটাকে ইউজ করে অপোনেন্টকে সমস্যায় ফেলতে পারেন। একটাই জায়গা শুধু দেখার থাকবে, যে প্রিমিয়ার লিগে যখন একটা কনসিস্টেন্ট বেসিসে আপ ডাউন করতে হবে, এবং যদি চেলসি ফোর অ্যাট দ্য ব্যাক খেলে আর সেখানে তিনি স্টার্টিং রাইট ব্যাকে খেলেন, আমরা সবাই জানি যে রাইট ব্যাক এবং রাইট উইং ব্যাক এই দুটো পজিশনের মধ্যে তো বিস্তর ফারাক থাকে। যদি উইং ব্যাক হন তাহলে ডেফিনেটলি আপনি আপনার সাইডে একজন সেন্টার ব্যাককে পেয়ে যাবেন, যে আপনার ডিফেন্সিভ জায়গাটাকে তাও কিছুটা কভার করে দিতে পারবে। তবে রাইট ব্যাক হয়ে গেলে যখন মাত্র টু ম্যান সেন্ট্রাল ডিফেন্স, তখন সেখানে ডিফেন্সিভ আর অফেন্সিভ দুটো এবিলিটিকে কিন্তু পাঞ্চ করেই খেলতে হবে, যে জিনিসটা আমরা একটা রিস জেমসকে নিজের প্রাইম টাইমে চেলসিতে করতে দেখেছি চোট লাগার আগে। তো সেই জিনিসটা প্যালেসটাকে ডেফিনেটলি আমার মনে হয় ইমপ্রুভ করতে হবে, কারণ আজকেও সেকেন্ড হাফে একটা ক্ষেত্রে তিনি বিট হয়ে গেছিলেন, আমরা দেখতে পেলাম ওখান থেকে কাউন্টার অ্যাটাকটা আর কি স্টার্ট হয়েছিল। তো সেই জায়গাগুলো চেলসিকে ডেফিনেটলি আর কি আমার মনে হয় একটু নজর করতে হবে, যাতে অফেন্সিভ এবিলিটি প্যালেস্টার যে ভালোই আছে সেটা চেলসির অত্যন্ত কাজেও আসতে চলেছে, তাই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু ডিফেন্সিভ অ্যাট্রিবিউটে ডেফিনেটলি আরো বেশি করে
মানিয়ে নিতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের পেসটার সঙ্গে। এবং জিওভানি কুয়েন্দা 19 বছর বয়সী ট্যালেন্টেড পর্তুগিজ উইঙ্গারকে নিয়ে প্রচুর ভালো আলোচনা হয়েছে। এই কথাটা মাঝখানে বলা হচ্ছিল যে বাঁ দিকে কুয়েন্দা, ডান দিকে এস্তেভাও, এই দুজন চেলসিকে বহু বহু বছর আর কি সার্ভিস দিতে পারেন। মাত্র 19 বছর বয়সী এই উইঙ্গারকে স্পোর্টিং লিসবন থেকে এবছরই আর কি দলে নেওয়া হয়েছে। এবং প্রথম ম্যাচে তার কিন্তু বেশ কিছু ঝলক আমি দেখতে পেলাম, যেটা দেখে ক্লিয়ারলি বোঝা গেল যে কেন তাকে নেওয়ার জন্য চেলসি এবং বিশ্বের অন্যান্য ক্লাবগুলো এতটা উদগ্রীব ছিল। কারণ এরকম একজন প্লেয়ার যিনি মানে ডিফারেন্স মেকার হয়ে দেখা দিতে পারেন, যে পায়ে বল পড়া মানেই একটা বিপদের সঞ্চার, বক্সের মধ্যে কাট ইন করে ঢুকে শট নেওয়ার একটা প্রবণতা রয়েছে, ভালো ক্রস রাখতে বলেন। ফার্স্ট হাফে তো একটা খুব সুন্দর ক্রসও তিনি রাখলেন, যেটা ড্যানি ওয়েলব্যাক একটুর জন্য মাথা ছোঁয়াতে পারলেন না, তাহলে ওখানেই হয়তো চেলসি গোলটা পেয়ে যেত। তো এই জিনিসগুলো কিন্তু সত্যি দেখে আমাকে ওটা ভাবায় যে যদি প্লেয়ারটা নিজেকে ধরে রাখতে পারে, চেলসি যদি তাকে অ্যাম্পল ওয়েতে গ্রুম করার অপরচুনিটি দেয়, তাহলে সে কিন্তু গ্রো করতে পারবে। এবার ডেফিনেটলি অনেকটা র প্রোডাক্ট, ডিসিশন মেকিং এ কিছু সমস্যা আছে, আজকের ম্যাচেও সেগুলো দেখা গেছে। তবে ওই যে বললাম যে একটা এত বড় মঞ্চে এসে স্টে করে যদি চেলসির সঙ্গে থেকে নিজেকে ইমপ্রুভ করার অপরচুনিটি কুয়েন্দা পান, এবং তাকে যদি স্কোয়াড লোন না করে দিয়ে আর কি টিমের সঙ্গে রাখে, ইম্পর্টেন্ট মুহূর্তে মাঠে নামায়, কাপ কম্পিটিশনগুলোতে ইউজ করে, তাহলে আমার কোথাও একটা গিয়ে মনে হয় তিনিও কিন্তু এস্তেভাওয়ের মতো অনেকটা বেশি করে ফ্লারিশ করতে পারবেন। তার সেই ক্যাপাবিলিটি কিন্তু আজকে প্রথম ম্যাচেই আর কি আমি দেখতে পেলাম। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এনাদেরকে বাইরে দিয়ে যদি বাকি পজিশনের ক্ষেত্রে তাহলে আমি বলি, তো আমাদের যে বাঁ দিকটা আছে, যেখান দিয়ে আজকে জোডেল হ্যাটো খেললেন, জুভেন্টাসের অধিকাংশ অ্যাটাকই আমি খেয়াল করে দেখলাম যে এক্স্যাক্টলি ওই বাঁ দিকটা দিয়েই হলো। এবং সেখানে হ্যাটো বারবার এক্সপোজ হয়ে পড়ছিলেন, বক্সে ক্রস উঠছিল, বক্সের সামনে পাস খেলার বারবার জায়গাগুলো দেওয়া হচ্ছিল। আর এখানেই দাঁড়িয়ে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে আমাদের পেপ ছাবাড়িয়ার ডিলটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিকিওর করা উচিত। হয়তো 1-2 দিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, কারণ হ্যাটোকে আমি সত্যি কথা বলতে গেলে স্টার্ট করতে দেখতে পাচ্ছি না। চেলসির ক্ষেত্রে একটা ব্যাপার যেটা আমার ব্যক্তিগতভাবে এখনো অবধি খুবই ভালো লেগেছে, যে কটা ট্রান্সফার জাবি আলোনসো চেয়েছেন, বোর্ডও সেগুলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনে দেওয়ার চেষ্টা করেছে। ডিলগুলো সিকিওর্ড হয়ে গেছে প্রিমিয়ার লিগ সিজন শুরু হওয়ার আগেই। মানে এটা অ্যান্টিসিপেট করাই যায় যে বেস্ট প্লেয়ারদেরকে প্রথম ম্যাচ থেকে মাঠে নামানো যেতে পারে, যেটা আমার মনে হয় চেলসির জন্য অত্যন্ত প্রয়োজন। যে ওই সিজন শুরু হয়ে যাবে, দুটো ম্যাচে আমি দেখবো কোনো পজিশনে গ্লেয়ারিং উইকনেস আছে, তারপর ডেডলাইনের ধারে কাছে একটা প্যানিক বাইং হবে। এই সেম প্রবলেমে চেলসি বহু বহু বছর ধরে ভুগছে, এবং আমি কিন্তু সত্যিই চাই না যে সেই জিনিসটা আবারও রিপিট হোক। এনিওয়েজ, আবার যদি ম্যাচের কথায় ফিরি, কাইসেডোকে আজকে আমার দেখে খুবই ভালো লাগলো। যেটুকু সময় তিনি মাঠে ছিলেন, সেখানে তার যে নেসেসারি ইন্টারসেপশনগুলো করার, বল রিকভারি থেকে শুরু করে, আজকে তার উপর একটা এক্সট্রা দায়িত্ব ছিল যে বলটাকে একটু ফরওয়ার্ডে প্রোগ্রেস করার, কারণ আজকে লাভিয়া বা পালমার কেউই খেলেননি যারা ট্র্যাডিশনালি এই কাজটা করে থাকেন। এনজো ফার্নান্ডেস তো এখন বলা যাচ্ছে না চেলসিতে থাকবেন কি থাকবেন না, তাই তার কথা আমি ধরছি না। তো সেখানে দাঁড়িয়ে কাইসেডো আজকে দায়িত্বটা ভালোই সামলেছেন। এবং এই যে কথাটা আমি বারবার বলছি যে এই ধরনের প্লেয়ারদেরকে নিয়েই সেই চোটের ভয়টা লাগে এই ধরনের মাঠে, সেখানে তিনি যে বাকি ম্যাচটা মোটামুটি ঠিকঠাকভাবে খেলেই সাবস্টিটিউটেড হয়েছেন, এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো। এবার জোয়াও পেড্রো, ওয়েলব্যাক দুজনেই আজকে তুলনামূলকভাবে অনেকটাই নিষ্প্রভ, বাট তার জন্য আমি বলবো যে আজকে আমাদের অ্যাটাকিং থার্ডে সেরকম ভাবে খেলাই হয়নি, কারণ পালমার না থাকার কারণে আর প্রথম থেকে এস্তেভাও না থাকার কারণে সেরকম যে মিডল করিডোর দিয়ে একটা বল বিল্ড হবে বা বিহাইন্ড দ্য লাইন কয়েকটা ওরকম থ্রু পাস করা হবে, যে ধরনের পাসগুলোতে একটা স্ট্রাইকার দৌড়ানোর অপরচুনিটি পায় বা কিছু একটা করার অপরচুনিটি পায়, চেলসি সেই জিনিসগুলো খুব একটা সাকসেসফুলি করতে পারেনি। এবং প্রথমার্ধে আমরা যে কটা কর্নার পেয়েছিলাম, সেই কর্নারগুলো অত্যন্ত পুয়ার ডেলিভারি হয়েছে, তাই জন্য আর কি সেরকম ভাবে ওয়েলব্যাকও খুব একটা হেড টেড করার অপরচুনিটি পাননি। বাট ওই যে কথাটা বললাম, যে যেখানে আপনার 7 জন প্রপার ফার্স্ট টিমের প্লেয়ার অ্যাবসেন্ট আছে, সেখানে এই ধরনের টেকনিক্যাল টার্মসগুলো নিয়ে খুব একটা আলোচনা করা মানে আপনি নিজেরই সময় নিজে নষ্ট করছেন। সেকেন্ড হাফে অবভিয়াসলি একগাদা চেঞ্জেস দেখা গেল, সেখানে আমরা এস্তেভাওকেও দেখতে পেলাম, আমরা নিকোলাস জ্যাকসনকেও দেখতে পেলাম, এছাড়াও কাইসেডোর জায়গায় এসুগো এলেন, এবং আরো অন্যান্য প্লেয়ারদেরকে ওখানে ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করা হয়েছে। এবার সেখান থেকেই আর কি সেকেন্ড হাফে দেখা গেল যে এইরকমই একটা তালমেলের অভাব থেকেই আর কি জুভেন্টাস অপরচুনিটিটা পেয়ে গেল তাদের গোলটা করার। আমি এডান জেগ্রোভার ওরকম অবিশ্বাস্য একটা স্ট্রাইক থেকে কিচ্ছু কেড়ে নিচ্ছি না, ওই জিনিসটা ফার্স্ট হাফে আমরাও অনেকবার করার চেষ্টা করেছি, কুয়েন্দা অনেকগুলো অ্যাটেম্প নিয়েছেন কিন্তু টার্গেটে রাখতে পারেননি। সেকেন্ড হাফে সেটাই জেগ্রোভা করে গেলেন, যে ওখানে জেগ্রোভাকে যখন অ্যাসিস্টটা করা হলো তখন এসুগো ট্যাকেলটা মিস করলেন, এবং যেখানে জেগ্রোভা ছিলেন সেখানে তিনি অনেকটা ফ্রি স্পেস পেয়ে যান, আর একদম কোনাকুনি অ্যাঙ্গেলে তিনি বলটা যেভাবে ফাস্ট পোস্ট দিয়ে কার্ল করিয়ে ঢোকালেন, ওখানে গোলকিপার পেন্ডার্সের কিচ্ছু করার ছিল না। তো সেখানে দাঁড়িয়ে
স্বাভাবিকভাবেই আর কি অসাধারণ একটা গোল, এবং এরকম একটা গোলে যদি আপনার টিম হারে তখন আপনার অপোনেন্টকে এভাবে হাততালি দিয়ে অভিবাদন জানানোর বাইরে আর কিছুই করার থাকে না। এবার তার বাদে আমরা ডেফিনিটলি আরেকটু বেশি করে অ্যাটাকের দিকে গেছিলাম, সেখানে এস্তেভাও একটা ফ্রি কিক পেয়েছিলেন 80th মিনিটে, যেটা আমার মনে হয়েছিল যে তার একটু বেটার করা উচিত ছিল। ওখান থেকে খুবই দুর্বল একটা শট মাঝামাঝি অ্যাঙ্গেলে জুভেন্টাসের কিপারের হাতে তিনি রাখলেন। এটাকে বাদ দিয়ে সেরকম ভাবে যে বিশাল কিছু অফেন্সিভ আজকে গোটা ম্যাচে তৈরি হয়েছে তা না। ওই ফার্স্ট হাফে কুয়েন্দার যে ক্রসটা ওয়েলব্যাক প্রপারলি মাথা ছোঁয়াতে পারলেন না, যেটা মেনশন করলাম সেটা। আর সেকেন্ড হাফে প্যালেস্ট্রা একটা থ্রু বল পেয়ে গেছিলেন, কিন্তু ফিনিশটা অত্যন্ত দুর্বল ছিল, তাই জন্য সেখানে গোলকিপারের পক্ষে বলটাকে প্যারি করে দেওয়াটা খুব একটা আর কি প্রবলেম হয়নি। তো এর বাইরে সেরকম ভাবে আজকে ডেফিনিটিভ কিছু অ্যাটাকিং অপরচুনিটি আমরা তৈরি করতে পারিনি, যার জন্য অনেকটাই আমাদের প্রাইমারি ক্রিয়েটিভ প্লেয়াররা আজকে মিসিং ছিলেন, সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে বোঝা গেছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এরপরে আমি দেখলাম যে আরো দুটো ফ্রেন্ডলি রয়েছে ইন টার্মস অফ গুগল, যে আমরা শনিবার দিনকে এসি মিলানের সঙ্গে মোস্ট প্রবাবলি খেলতে চলেছি, আর তার পরের দিনকে জোহর দারুল তাজকিমের সাথে একটা ম্যাচ আমরা খেলবো। এবার এই দুটো ম্যাচের পরে এখনো অব্দি লিস্টেড তো কোনো ফ্রেন্ডলি নেই। এবার তা বাদে আমাদের ফার্স্ট খেলা হচ্ছে 24 আগস্ট প্রিমিয়ার লিগে। তো আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে সেই ম্যাচটার আগে ডেফিনেটলি যে 15 দিনের পিরিয়ডটা আছে, আমরা কয়েকটা বিহাইন্ড দ্য ডোর মানে ক্লোজ ডোর ফ্রেন্ডলি ডেফিনেটলি ইংল্যান্ডে ফিরে এসে খেলাটা খুব প্রয়োজন। কারণ অধিকাংশ ফার্স্ট টিমের প্লেয়ার যারা এই ম্যাচগুলোতে আর কি অ্যাবসেন্ট রয়েছেন, যারা বিশ্বকাপে অনেকটা দূর অব্দি গেছিলেন, ল্যাক্রোয়ে বলুন, রজার্স বলুন, এনজো বলুন, তারা যখন ফিরে আসবেন এবং তাদেরকে নিয়ে আমরা এক্স্যাক্টলি যেটা বারবার জাভি আলোনসো মেনশন করছেন যে তিনি এটা আশা করেন যে প্রথম ম্যাচ থেকেই তিনি সম্পূর্ণ স্কোয়াডটাকে পাবেন যাদেরকে তিনি খেলাতে চান। তো সেই স্কোয়াড বা সেই ফরমেশনের প্রত্যেকটা প্লেয়ার নিজেদের ডিফাইন্ড রোলটায় অ্যাটলিস্ট একটা ম্যাচ পাক কোনো অপোনেন্টের এগেনস্টে, সেটা আমি ডেফিনেটলি চাইবো। তো তাই জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এটা ক্লাবের এজেন্ডাতে রয়েছে যে কিছু না কিছু এরকম টাইপের আর কি বিহাইন্ড ক্লোজ ডোরস ফ্রেন্ডলি হলেও হয়তো স্কেডিউল করা হবে। তো সেখানে আর কি আমি চাইবো কিন্তু একদম যে টিমটা আমরা হাতে পাচ্ছি, যখন এই প্লেয়াররা প্র্যাকটিসে ফিরবেন তারাও যাতে মানিয়ে নিয়ে সেই ম্যাচগুলোতে আর কি মাঠে নামতে পারেন এবং আমাদেরকে সার্ভিস দিতে পারেন। কারণ এটা বহুবার এরকম জিনিস আমরা দেখেছি চেলসির ক্ষেত্রে, যে একটা প্রপার স্কোয়াড বিল্ড আপ করা হয়েছে, বাট কোনোভাবেই সেটা চোটাঘাতের কারণে হোক বা এরকম টাইপেরই প্লেয়াররা দেরি করে রিপোর্ট করেছেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের পর, সেটার জন্য হোক আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে এবং কোনোভাবেই তাদেরকে প্রথম 4-5টা ম্যাচের আগে বেস্ট টিমটাকে মাঠে নামানো যায়নি। যে কথাটা আমি বারবার বলি যে প্রিমিয়ার লিগের ক্ষেত্রে এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা, যে আপনার যদি একটা ভালো আগস্ট না যায় বা সিজনের শুরু না যায়, আপনার কোনোভাবেই একটা ভালো মে যাওয়া সম্ভব না। অর্থাৎ মে মাসে যখন সিজন প্রত্যেক বছর শেষ হয়, সেখানে আপনি ডিজায়ার্ড যে জায়গাতে শেষ করতে চান সেটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। তো চেলসিকে এটাই এনশিওর করতে হবে। এই রেজাল্টগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর কিছুই নেই। যখন প্রপার ফার্স্ট টিম খেলবে তারা কিরকম পারফর্ম করছে এবং সেখানে দাঁড়িয়ে প্লেয়াররা প্লেয়ারদের সাথে কিরকম ভাবে কোঅর্ডিনেশনটা তৈরি করছেন, আমার সেদিকেই নজর থাকবে। এবং পরবর্তী যে সাইনিংগুলো এখন করার আছে, সেটা পেপ ছাবারিয়া থেকে শুরু করে, যদি গোলকিপার স্পটে সাইনিংটা নিয়ে এটা শোনা যাচ্ছে যে দিওগো কোস্তাকে টার্গেট করা হচ্ছে, তাহলে সেটাকে তাড়াতাড়ি সিকিওর করা হোক এবং আলটিমেটলি যেন প্রথম ম্যাচ থেকে আমরা আমাদের বেস্ট টিমটাকে পাই, এটাই আমার কাম্য থাকবে। এবার আপনারাও কমেন্টে জানান যারা আজকের খেলাটা দেখেছেন, আপনাদের খেলাটা নিয়ে অ্যানালিসিস কি, কুয়েন্দাকে আপনাদের প্রথম দর্শনে কেমন লাগলো এবং ওভারঅল আপনাদের কি মনে হয় যে একদম সিজনের প্রথম ম্যাচ থেকেই আমরা আমাদের সম্পূর্ণ প্রেফারেবল প্রথম একাদশটাকে মাঠে নামাতে পারবো? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।